ঢাকার রাস্তায় হিংসার তাণ্ডব দেখে এবার ক্ষোভে ফেটে পড়ল আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জ বা ইউএন। সোজাসুজি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। এখন ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউনাইটেড নেশনসও মোর্চা খুলে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যা। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনুসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে। আর তাদের এই অ্যাকশন সত্যিই দেখার মতো। ভারত এতদিন যা বলে আসছিল সেটাই সত্যি প্রমাণিত হলো। আর পুরো দুনিয়া এখন নয়াদিল্লির অবস্থানের উপর একেবারে শিলমোহর লাগিয়ে দিয়েছে। বর্ডারেও হালচাল শুরু হয়ে গেছে। বাংলাদেশে চলতে থাকা এই উথাল পাতাল এখন এমন এক বিপজ্জনক মোড় নিয়ে নিয়েছে যার আওয়াজ শুধু এশিয়া নয়, 7 সমুদ্র পার করে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। এতদিন যাকে শুধু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ সেই ইস্যুটা বিশ্বের সবচেয়ে বড় পঞ্চায়েতের টেবিলে চলে এসেছে। বাংলাদেশের রাস্তায় আজ যা কিছু হচ্ছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দর্শক, এই গল্পটা কিন্তু শুধু কিছু বিবৃতির নয়, এটা একটা বিশাল জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক পরিবর্তনের গল্প। যখন ভারত বারবার দুনিয়াকে সতর্ক করছিল তখন অনেকেই চুপ ছিল, কিন্তু এখন যখন জল মাথার উপর দিয়ে চলে গিয়েছে, একদিকে ঢাকায় অস্থির পরিবেশ আর অন্যদিকে পশ্চিমের সেই সব দেশ যারা নিজেদের একেবারে মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করে, তারাও এখন নিজেদের নীরবতা ভাঙতে বাধ্য হচ্ছে। তাহলে হঠাৎ কি এমন হলো যে রাতারাতি রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাইকে এত কড়া ভাষায় কথা বলতে হচ্ছে? কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতের সাথেও আমেরিকা দলবল নিয়ে নেমে পড়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে? আর এই পুরো ঘটনায় ভারতের কূটনৈতিক জয় কিভাবে লুকিয়ে আছে? দর্শক, এই প্রতিবেদনে আমরা এই ধামাকাদার খবরের পুরো ইনসাইড স্টোরি আপনাদের বলবো। তো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, আর এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আসলে পুরো ব্যাপারটা কি? কেন হঠাৎ ঢাকার সরকার এখন দুনিয়ার নিশানায় চলে এলো? আসুন এই কূটনৈতিক আর গ্রাউন্ড রিয়ালিটির এক একটা জট খুলি। সবার আগে সেই পরিস্থিতিটা বুঝুন যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে তা আর কারো অজানা নয়, কিন্তু এখন বিষয়টা আর শুধু রাজনৈতিক বিরোধের মধ্যে আটকে নেই। টার্গেট বদলে গেছে, ভিড়ের বা মবের চেহারাও বদলে গেছে। আর সেই ভিড়ের শিকার হচ্ছেন কারা? সেই সব সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো লেনাদেনা নেই। যখন ঢাকার রাস্তায় আইনের শাসন শেষ হতে শুরু করলো, তখন বিশ্ব বুঝতে পারলো যে এই আগুন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনুসের সরকার, যাদের উপর দুনিয়ার অনেক আশা ছিল, তারা কি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে? কট্টরপন্থী শক্তিরা কি এখন সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে গেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের এই বয়ান কি বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় ভূমিকম্প আনতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমি এই প্রতিবেদনের পরের অংশে দিচ্ছি। দর্শক, গল্পের সবচেয়ে বড় টুইস্ট তখন এলো যখন রাষ্ট্রপুঞ্জ বা ইউএন তাদের নীরবতা ভাঙল। দেখুন, সাধারণত রাষ্ট্রপুঞ্জ কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে এত জলদি এবং এত কঠোরভাবে নাক গলায় না, কিন্তু এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে। ইউএন মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক যে বয়ান দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটা কড়া সতর্ক বার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, কূটনীতির দুনিয়ায় এই শব্দগুলোর ওজন অনেক বেশি। ডুজারিক সোজাসুজি বলেছেন, অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব যে তারা প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। দর্শক, খেয়াল করবেন, এখানে প্রতিটি নাগরিকের উপর জোর দেওয়া হয়েছে, যার সোজা ইঙ্গিত সেই সংখ্যালঘুদের দিকে যারা গত কিছু সময়ে ক্রমাগত হিংসার শিকার হচ্ছেন।
ইউএন পরিষ্কার করে দিয়েছে যে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে কারো সাথে বৈষম্য করা চলবে না। ঢাকার গদিতে বসা ইউনূস সরকারের জন্য এই বার্তা কোনো বড় ঝটকার চেয়ে কম নয়। ইউএনের মানবাধিকার হাই কমিশনারও এই আগুনে ঘি ঢালার কাজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে সেখানে নির্বাচন হওয়ার কথা, আর যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে নির্বাচনের কোনো মানেই থাকবে না। অর্থাৎ বিশ্ব এখন বাংলাদেশকে একটা ডেডলাইন আর ওয়ার্নিং দুটোই দিয়ে দিয়েছে। হিংসা এখনই থামাতে হবে, নইলে এর ফলাফল খুব খারাপ হতে পারে। কিন্তু দাঁড়ান, ইউএন তো শুধু শুরু ছিল। আসল ধামাকা তো তখন হলো যখন দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকাও এই ইস্যুতে চোখ রাঙালো। আমেরিকা, যারা সাধারণত কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ায় খুব মেপে মেপে কথা বলে, এবার তারাও ভারতের উদ্বেগকে এক প্রকার মৌন সমর্থন দিয়েছে। আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তাদের সংসদের নিম্নকক্ষের দুই প্রধান সংসদ রাজা কৃষ্ণমূর্তি এবং সুহাস সুব্রমণিয়াম মোর্চা সামলে নিয়েছেন। দেখুন, এরা কোনো ছোটোখাটো নেতা নন। ওয়াশিংটনের পাওয়ার করিডোরে এদের কথার বেশ ওজন আছে। রাজা কৃষ্ণমূর্তি যে ঘটনার উল্লেখ করেছেন তা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি দীপুচন্দ্র দাসের সাথে হওয়া মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে এটাকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেছেন। তিনি স্পষ্ট করেছেন, ভিড়ের দ্বারা করা বিচার কোনো বিচার নয়। সুহাস সুব্রমণিয়ামও ঢাকায় সংখ্যালঘুদের উপর হওয়া হামলা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, যখন আমেরিকার সংসদরাই এই বয়ান দেন তখন তার মানে পরিষ্কার, আমেরিকান প্রশাসন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে একদমই খুশি নন। এটা ভারতের জন্য একটা বিশাল বড় কূটনৈতিক সাফল্য। যে কথা ভারত কাল পর্যন্ত একা বলছিল, আজ আমেরিকার নীতি নির্ধারকরা সেই একই কথার পুনরাবৃত্তি করছেন। এখন এই হিংসার ব্যাকগ্রাউন্ডটা বোঝা খুব জরুরি, যে আসলে আগুনের ফুলকিটা এলো কোথা থেকে। দেখুন, এসব শুরু হয়েছিল উসমান হাদির মৃত্যুর পর। হ্যাঁ, যে কোনো দেশে একটা মৃত্যুর পর প্রতিবাদ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে সেই ক্ষোভটাকে হাইজ্যাক করে নেওয়া হলো। ঢাকা আর অন্যান্য বড় শহরে যে প্রতিবাদ শুরু হয়েছিল তা দেখতে দেখতেই হিংসাত্মক সংঘর্ষ, অগ্নিসংযোগ আর ভাঙচুরে বদলে গেল, লুটপাটে বদলে গেল। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই রাজনৈতিক হিংসাকে একটা সাম্প্রদায়িক রং দিয়ে দেয়া হলো। ভিড়, যার কোনো মুখ হয় না, তারা নিজেদের রাগ সেই সব মানুষের উপরে মেটাতে শুরু করলো যারা দুর্বল, যারা সংখ্যালঘু। দীপুচন্দ্র দাসের সাথে যা হলো তাকে হেট ক্রাইম বা ঘৃণাভিত্তিক অপরাধের শ্রেণীতে রাখা হচ্ছে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র মনে হচ্ছে, যেখানে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু কট্টরপন্থী শক্তি নিজেদের এজেন্ডা চালাচ্ছে। দেখুন, গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আন্দোলন এখন ডাল ভাত হয়ে গেছে। কিন্তু এখন এই আন্দোলনে অরাজকতার রূপ নিয়েছে আন্দোলনটা। কট্টর শক্তিরা যারা আগে লুকিয়েছিল, এখন তারা প্রকাশ্যের সামনে চলে এসেছে। উদারবাদী চিন্তাধারার মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এখন সফট টার্গেট হয়ে গেছে। এটা ঠিক সেই পরিস্থিতি যার ব্যাপারে ভারত লাগাতার সতর্ক করে আসছিল, যে যদি সেখানে মৌলবাদকে বা এই কট্টরপন্থীকে আটকানো না যায় তবে তার প্রভাব পুরো অঞ্চলের উপরে পড়বে। আচ্ছা, এবার কথা বলি সেই মানুষটির ব্যাপারে যার কাঁধে এই মুহূর্তে পুরো বাংলাদেশের দায়িত্ব, মোহাম্মদ ইউনূস, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল। আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন। তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। প্রথম, দেশের ভিতরে জ্বলতে থাকা হিংসার আগুন যা নেভাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। 2, সংখ্যালঘুদের বাড়তে থাকা নিরাপত্তাহীনতা, যা তার সবাইকে নিয়ে চলার প্রতিশ্রুতির পোল খুলে দিয়েছে। 3, এখন আন্তর্জাতিক চাপ বেড়ে গিয়েছে। যখন ইউএন এবং আমেরিকার মতো পাওয়ার হাউস প্রশ্ন করতে শুরু করে, তখন বুঝে নিন আপনার সম্মান বেকায়দায় পড়েছে।
সেই দিন গেছে যখন এসব বিষয়কে ধামাচাপা দেওয়া যেত। আজকের ডিজিটাল যুগে প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও দুনিয়ার সামনে চলে আসছে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। তাদের বলতে হবে যে যখন ভিড় নিরপরাধ মানুষদের টার্গেট করছিল, তখন তাদের পুলিশ, তাদের প্রশাসন কোথায় ছিল? এই আন্তর্জাতিক চাপ শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে এর প্রভাব বাংলাদেশের আর্থিক সাহায্য এবং বাণিজ্যিক সম্পর্কের উপরও পড়তে পারে। দর্শক, এটা জিওপলিটিক্সের সেই খেলা যেখানে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া হয়। আমেরিকার এই মুহূর্তে ভারতের অবস্থানের সাথে দাঁড়ানোটা চীনের কাছেও কিন্তু একটা বড় সংকেত। আমরা জানি চীন সবসময় বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সেখানে অরাজকতা ছড়াচ্ছে, তখন পশ্চিমী দেশগুলো ভারতকেই এই অঞ্চলে স্থিরতার একমাত্র প্লেয়ার হিসাবে মানছে। আমেরিকা জানে যদি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হয়, তাদের প্রভাব বিস্তার করতে হয়, তবে ভারতের কথাকে উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতেই হবে যে তারা কট্টরপন্থীদের চাপে পড়ে দেশ চালাতে পারে না। যদি তারা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত না করে, তবে 2026-এর নির্বাচন পর্যন্ত তাদের সরকার টিকে থাকবে কিনা তা বলা মুশকিল। এটা ভারতের সফট পাওয়ার বা হার্ড ডিপ্লোম্যাসির একটা দারুণ মিক্সচার, যে আজ দুনিয়ার বড় বড় দেশ সেই ভাষাতেই কথা বলছে যা নয়াদিল্লি বলছে। দর্শক, এই পুরো ঘটনায় আর একটা দিক আছে যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। সেটা হলো রাষ্ট্রপুঞ্জের এটা বলা যে শান্তি এবং সুরক্ষিত পরিবেশ জরুরি। এটা প্রমাণ করে যে ওখানকার সিস্টেম বা ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে। পুলিশ স্টেশনে হামলা, সরকারি বিল্ডিংয়ে আগুন লাগানো, এগুলো কোনো গণতন্ত্রের লক্ষণ নয়, বরং এটা মব রুল বা ভিড়তন্ত্রের লক্ষণ। আজ যখন বিশ্ব জেগে উঠেছে, তখন আশার একটা আলো দেখা দিয়েছে যে হয়তো এবার ওখানকার সরকারের ঘুম ভাঙবে বা জেগে উঠবে এবং কোনো জোরালো পদক্ষেপ নেবে। তো দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশ সরকার কি পারবে এই পরিস্থিতি সামলাতে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই আসল সত্যটা জানতে পারে। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।